সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘন কুয়াশার শুভ্র চাদর গায়ে মুড়ি দিয়ে প্রকৃতির মাঝে যখন শীতের আগমন ঘটেছে, এই শীতের হয়তোবা হরেক রঙের পিঠাপুলির মিষ্টি ঘ্রাণে অনেক ঘর মাতোয়ারা। সুধীমণ্ডলী, এই শীতের মধ্যে অনেক মানুষের কষ্ট হচ্ছে, জনজীবনে শীতজনিত অনেক কষ্ট এবং পাশাপাশি অনেক ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাবও বেড়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, যেমনটি আমরা বলছিলাম যে শীতের তীব্র প্রাদুর্ভাবে অনেক ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে, আর তাই তো আমরা আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি শীতজনিত রোগসমূহ এবং তার জন্য করণীয় বা প্রতিকার কী। দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রত্যয়দীপ্ত বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, যিনি বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে মুগদা ঢাকা মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন মেডিসিন বিভাগে। আজকের আমাদের সম্মানিত অতিথি, আমাদের প্রিয়ভাজন ব্যক্তিত্ব ডাক্তার মিজানুর রহমান স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার আপনি? আছি আলহামদুলিল্লাহ। প্যানভিশন স্টুডিওতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যার, আমরা সকলেই অবগত আছি যে বর্তমানে তীব্র শীত চলছে। রাজধানী ঢাকাতেও শীতের প্রাদুর্ভাব রয়েছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন প্রান্তীয় অঞ্চলগুলোতে এখনও অনেক শীতের তীব্রতা রয়েছে। তো এই প্রেক্ষাপটে শীতজনিত অনেক ধরনের রোগ ব্যাধি, যেগুলো শীত বা ঠান্ডাজনিত মানুষের, সেগুলোরও প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। তো আমরা আজকে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই যে সময়ে শীতের রোগগুলো কী কী রয়েছে এবং সেজন্য করণীয় কী। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনারা এই বিষয়ের রোগীগুলো দেখে থাকেন, তো শীতজনিত কারণে যেসব রোগগুলোর প্রাদুর্ভাব হয়ে থাকে বা যেসব রোগীগুলো এখন বেশি বেশি আপনাদের কাছে আসছে, সেই রোগগুলো আসলে কী কী? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বুঝি যে শীতের তীব্রতা কিন্তু ঢাকার বাইরে বেশি থাকে। এবারের দৃশ্যপটটা কিন্তু আলাদা ছিল। দেখেন, গত 2 সপ্তাহ জুড়ে ঢাকায় যে পরিমাণ শীত ছিল, আমি কিন্তু গত 15-20 বছরে এরকম এমনটা দেখিনি, দেখা যায়নি এটা আসলে। আর এই শীতে সাধারণত বাড়তি কিছু সমস্যা থেকেই থাকে। তার মধ্যে আমরা সবচেয়ে যেটা বেশি ফেস করি তার মধ্যে হচ্ছে একটা স্কিন বা চর্মের শুষ্কতা, বা মেডিকেলের ভাষায় আমরা এটাকে বলি ড্রাইনেস। এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বলতে পারেন রুগী আমাদের কাছে আসে। এরপরে যদি আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ শ্বাসনালীর ইনফেকশন। এখন আসলে শীতের মধ্যে সবচেয়ে বেশি যে ইনফেকশনটা হয় সেটা হচ্ছে ভাইরাস জনিত। আপনার রুগীদের সাধারণত একটু জ্বর থাকে, গলা ব্যথা, গায়ে ব্যথা, সর্দি, কাশি। কিছু কিছু মানুষের আবার একটু লাংসের ইনফেকশন নিয়েও আসতে পারে, এটাকে আমরা মেডিকেলের ভাষায় নিউমোনিয়া বলি। এটা নিয়েও কিছু আসে। এরপরে যদি আপনি চিন্তা করেন, কিছু সমস্যা নিয়ে আসে যেগুলো আগে থেকে ছিল, আবার নতুন করে হয়। এর মধ্যে হচ্ছে রক্তনালীর সাথে সমস্যা সংক্রান্ত কিছু রোগ আছে। যেমন আপনারা জেনে থাকবেন যে ব্রেনের অ্যাটাক, বা আমরা যাতে স্ট্রোক বলি, আবার হার্টের অ্যাটাক, বা আমরা মেডিকেলের ভাষায় আমরা বলি থাকি এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সাধারণত শীতকালে কিন্তু যে রক্তনালীগুলো থাকে সেগুলো কিন্তু একটু সংকোচন বেশি হয়। সংকোচন বেশি হওয়ার কারণে রক্ত সরবরাহটা একটু কমে যায়। এর ফলে দেখবেন যে স্ট্রোকের সংখ্যাটা কিন্তু একটু বেড়ে যায়। সেটা ব্রেন অ্যাটাক হোক অথবা হার্ট অ্যাটাক হোক, যেটাই হোক, এটা বেড়ে যায়। এরপরে যদি আপনি চিন্তা করেন, শীতকালে কিন্তু আমাদের সবার একটু নড়াচড়া কমে যায়। এই জন্য দেখবেন যে সবার একটু ক্ষুধামন্দা হয়। আবার অনেকে কি করে, শীতকালে দেখবেন যে ঠিকমতো পানিটা একটু কম খায়। পানি কম খেলে দেখবেন কিছু মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু ওই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিয়ে আসে। একটা পোর্শন রুগী আসে আমাদের কাছে পানি কম খাওয়ার কারণে কিন্তু ইউরিনের ইনফেকশন, অর্থাৎ প্রস্রাবের জ্বালা পোড়া, এটা নিয়েও কিন্তু আসে। আর আরও কিছু আছে, কিন্তু খুব বেশি কম না, এটা বলতেই হবে। শীতকালে কিন্তু আর্থ্রাইটিসের ব্যথা কিন্তু বেড়ে যায়। এটা গ্রামেগঞ্জে বলে যে শীতকাল আসলেই ব্যথা বেড়ে যায়, এটা কিন্তু একটা মিথ হলেও এর কিন্তু একটু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে শীতকালে কিন্তু আমরা ঘুমাই বেশি অন্যান্য সময়ের চাইতে। এবং আমাদের মেডিকেলের বইগুলোতে লেখা আছে, কেউ যদি রেস্টে ইনফ্লামেটরি পেনগুলো বেড়ে যায়। শীতকালে আরেকটা সমস্যা আছে, দেখবেন যে অনেক রুগী আসে বলে যে আমি ফ্রিজে হাত দিতে পারি না, অথবা হাত মোজা না পরলে হাতটা ফ্যাকাশে হয়ে যায়। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় রেনল্ডস।
এই রেনল্ডসের পেশেন্টও কিন্তু কিছু পাওয়া যায়, জি বিশেষ করে প্রাইমারি রেনল্ডস। আর একটা সমস্যা যেটা আমাদের বলতে পারেন যে আমাদের দেশের প্রায় 80% লোকের কিন্তু ভিটামিন ডির ঘাটতি আছে। এই ঘাটতিটা শীতকালে আরো বেশি বেড়ে যায়। কারণ কি, শীতকালে তো রোদ থাকে না, সূর্যের রোদে দেখা মেলে না অনেক আর সময়, এমন বেশ কিছুদিন অনেক ধরে মাস চলে যায় কেউ সূর্যের মুখই দেখতে পারে না। পাচ্ছে না। জি সো যার আগে থেকে ঘাটতি থাকে তার নতুন করে আরো বেশি ঘাটতি হয়, আর যার ঘাটতি থাকে না তারও দেখা যায় শীতকালে এসে কিছু না কিছু ভিটামিন ডির ঘাটতি হয়েই থাকে। মোটা দাগে যদি বলতে থাকেন এইগুলাই সাধারণত স্যার আসলে আমরা অনেকগুলো সমস্যা সম্পর্কে জানতে পারলাম যেগুলো শীতকালীন জনিত শারীরিক জটিলতা বা সমস্যা ঠান্ডাজনিত কারণে হয়ে থাকে। তো আমরা মূলত এগুলো নিয়ে আপনার কাছ থেকে পরামর্শ পেতে চাই যে আমাদের, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দর্শকেরা অনেকেই দেশের একেবারে প্রান্তীয় অঞ্চল থেকে এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে দেখছেন, যে হয়তোবা এই পরামর্শগুলো পেয়ে তারা এই কষ্টগুলো থেকে লাঘব হবেন। তো স্যার আমরা আপনি যে শীতজনিত যে সমস্যাগুলোর কথা বললেন এগুলোর মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়তোবা আমরা এই যে শ্বাসনালীজনিত সর্দি কাশি বা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাগুলোই তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। তো এটা নিয়ে যদি স্যার শুরুতে আপনার কাছে আমরা একটু জানতে চাই যে শীতজনিত কারণে ঠান্ডা লাগার ফলে দেখা গেল যে কারো একটু সর্দি কাশির লাগছে, তো যারা বাসায় রয়েছেন বা একেবারে খুব নিকটতম নাগালের মধ্যে কোনো চিকিৎসক পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কি পরামর্শ দেবেন? তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে প্রথমে একটা সমস্যা আমরা বলছি, আমাদের টাইটেল ছিল কিন্তু শীতজনিত শারীরিক সমস্যা, তার মানে কারণটা কিন্তু শীত। সো শীত আসলে বাড়তি কিছু সমস্যা হবে। আবার এটাও ঠিক যে আমরা শীতের মধ্যে এমন এত বেশি প্রোটেকশন নেই। আপনি দেখবেন যে ঢাকা শহরের যত হসপিটালে পেশেন্টের বার্ডেন কিন্তু অনেক কমে গেছে। তার মানে তারা জানে, অনেকেই জানে সচেতন যে শীতকালে বেশি শীতে গেলে বিভিন্ন সমস্যা হবে। একটা অংশ আছে যারা জানে না অথবা সামর্থ্য নাই অথবা শীত থেকে তারা বেশি নিজেদেরকে নিবারণ করতে পারে না, এই ধরনের তাদের কিন্তু সমস্যা হয়। বিশেষ করে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো সর্দি কাশি বা শ্বাসনালীর উপরের ভাগের ইনফেকশন। এই শ্বাসনালীর উপরের যে ভাগ আছে সেটার ইনফেকশন, এটা সবচেয়ে বেশি। অনেক পেশেন্ট দেখবেন একটু সর্দি, একটু কাশি, একটু গলা ব্যথা, একটু গায়ে ব্যথা নিয়ে আপনার কাছে আসতে পারে। খুবই সিম্পল সমস্যা, অনেক সময় চিকিৎসা সামান্য বাসায় বসেই নিতে পারে। কিন্তু আবার একটা অংশ আসে কিন্তু শ্বাসনালীর নিচে যে ফুসফুস থাকে সেখানে ইনফেকশন থাকে, এটা কিন্তু একটু খারাপ। এটাকে আমরা বলি নিউমোনিয়া। এই পেশেন্টও নিয়ে আসে, অনেক সময় পাকা পাকা কফ নিয়ে আসবে আপনার কাছে, অথবা বুকে ব্যথা নিয়ে আসবে। দেখবেন যে পেশেন্টের হয়তো বয়স বেশি, ডায়াবেটিস ছিল, তাদের ইমিউন স্ট্যাটাস অত বেশি ভালো না, এ ধরনের পেশেন্ট কিন্তু আসে। তবে সবচেয়ে বেশি যেটা সেটা হলো শ্বাসনালীর উপরের যে অংশের ইনফেকশন, সেটাই বেশি এবং এটা ভাইরাসজনিত এবং এটার ইনসিডেন্স শীতকালে প্রত্যেক শীতে বাড়েই। স্যার এটাকে আমরা মেডিকেলের ভাষায় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা শ্বাসনালীর প্রদাহ বা ইনফেকশন আমরা বলতে পারি, আরটিআই বলে থাকি বা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন বলে থাকি। তাহলে স্যার এই যে কারো যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা শ্বাসনালীর ইনফেকশন জনিত এটা যে সমস্যা হচ্ছে, রোগী কোনোভাবে বুঝতে পারবেন কিনা বা তার এখন চিকিৎসকের কাছে যাওয়া দরকার? কি কি লক্ষণগুলো প্রকাশ পায়? অবশ্যই বুঝতে পারবে। শ্বাসনালীর ইনফেকশন হলেই যে ডাক্তারের কাছে যেতে হবে ব্যাপারটা তা না। কখন যাইতে হবে এইগুলো জানানোর জন্যই কিন্তু আমাদের এই ধরনের প্রোগ্রাম। সাধারণত একটু সর্দি, হাঁচি, কাশি বা গলা ব্যথা বা গায়ে ব্যথা হলে আসলে চিকিৎসকের পরামর্শ নিলেই যথেষ্ট, ঘরে বসে। সরাসরি ডক্টরের কাছে বা হসপিটালে অ্যাডমিশন হওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি দেখেন যে এইটার সাথে অন্য কোনো বড় একটা অসুখ আছে, মনে করেন আগে থেকে তার কিডনি ফেলিওর অথবা আগে থেকে তার লিভার ফেলিওর আছে অথবা এমআই আছে অথবা স্ট্রোক আছে, এই ধরনের পেশেন্টের যে কোনো ধরনের ইনফেকশন হোক, সেটা শ্বাসনালীর উপরের অংশে অথবা নিচের অংশে বা লাংসে যে কোনো ইনফেকশন হলেই সাথে সাথে কিন্তু তার পরামর্শ নেওয়া উচিত। অথবা অনেক বয়স্ক পেশেন্ট যার ইমিউন স্ট্যাটাস বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, অথবা একদম বাচ্চা পেশেন্ট যার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তাদের এই ধরনের যে কোনো সিমটম হলে, বিশেষ করে সর্দি, কাশি, জ্বর যাই হোক না কেন, তার উচিত সরাসরি ডক্টরের সাথে পরামর্শ করা। অন্যথায় যারা ইয়াং অ্যাডাল্ট, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, বড় কোনো অসুখ নাই, সিম্পল একটু সর্দি, জ্বর, কাশি হলে মনে করতে হবে এটা ভাইরাসজনিত জ্বর এবং শীতের জ্বর। এটা বাসায় স্টে করে কিছু পরামর্শ নিলেই সে ভালো থাকবে। আমরা আসলে সেই পরামর্শটাই আপনার কাছে পেতে চাই যে যারা আমাদেরকে দেখছেন, যদি এরকম খুব সাধারণ সর্দি, কাশি বা সামান্য একটু জ্বর মনে হয়, হয়তোবা ওই সময় তিনি চিকিৎসকের কাছে যেতে পারছেন না, যেহেতু ঠান্ডাজনিত কারণে ঘর থেকে বের হওয়াও তো অনেক ক্ষেত্রে একটু কষ্টের, তাদের ক্ষেত্রে পরামর্শটা কি? অবশ্যই প্রথমেই যে আমরা বলছি যে এগুলো অসুখগুলো সৃষ্ট হয় সাধারণত শীত দিয়ে। প্রধান যে চিকিৎসা সেটা হচ্ছে শীত থেকে নিজেকে নিবারণ করতে হবে, অর্থাৎ শীতের পোশাক পরতে হবে, টুপি পরতে হবে, হাতের মোজা পরতে হবে, শীতের জ্যাকেট পরতে হবে, এগুলো পরতে হবে। পরলেই যে শীতের সমস্যা হবে না তা না, শীতের অসুখ তারপরেও কিছু হতে পারে। সামান্য একটু সর্দি হলে আপনি একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, গ্রামে গঞ্জে সব জায়গায় অ্যাভেলেবল।
এটা ওটিসি মার্কেটের ড্রাগ, এটা নিতে পারবেন। আবার সামান্য একটু জ্বর হলে আপনি একটি প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খেতে পারেন, এটা খেতে পারেন। আবার কিছু ওষুধের বাইরেও কিছু নিয়ম কানুন আছে, মানে আপনি গরম পানি একটু খাবেন, হ্যাঁ, এগুলো খেলেও আপনার সমস্যাগুলো অনেক উপশম হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আমরা শ্বাসনালীর ইনফেকশন নিয়েছিলাম, তো শ্বাসনালীর ইনফেকশন নিয়ে যখন একজন রোগী আপনাদের কাছে আসে, তার লক্ষণগুলো আপনাদের কাছে বলে, তো সেটাকে আপনারা নিশ্চিত হন কিভাবে? এর রোগ নির্ণয়ের পদ্ধতি কি আসলে স্যার? মেডিকেল সায়েন্সে আসলে আমরা রোগ নির্ণয় করে থাকি প্রথমে রোগীর কাছ থেকে শুনি। অনেক সময় শুনলেই দেখবেন যে 80-90 বিশেষ করে শ্বাসনালীর ইনফেকশনের ক্ষেত্রে আমরা নিয়ার অ্যাবাউট 95%, নিয়ার অ্যাবাউট মানে 100-এর কাছাকাছি পার্সেন্টেজে আমরা কিন্তু নিশ্চিত হয়ে যাই। আমরা এই আলোচনায় আসবো, আমাদের একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে অবশ্যই ফিরে আসছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি গাজীপুর থেকে বলছিলাম। আচ্ছা, তীব্র শীতের কারণে কি স্যার মানে পেটের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা, এ বিষয়ে যদি বলতেন। স্যার প্রশ্নটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। জনিত কারণে বা তীব্র শীতের কারণে। ধন্যবাদ দর্শক, আপনি আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। শীতকালীন পেটের সমস্যা সাধারণত যেটা হয় সেটা হলো যে শীতে কিন্তু আমরা পানি কম খাই, আমাদের নড়াচড়া একটু কমে যায়, যার কারণে খুব কমন যে সমস্যাটা হয় আমাদের ক্ষুধার রুচিটা একটু মানে ক্ষুধা মন্দা দেখা যায়, অর্থাৎ খাবারের রুচিটা একটু কমে যায়। আর যেহেতু আমরা পানি কম খাই এবং আমাদের মুভমেন্ট একটু কম থাকে, আমরা একটু এক্সারসাইজ করি না, এর কারণে আমাদের শরীরের ভিতরে যে গাট আছে, ইন্টেস্টিন আছে, সেগুলোর মুভমেন্ট একটু কমে যায়, যার কারণে আপনার কিন্তু কনস্টিপেশন হতে পারে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হতে পারে। সাধারণত শীতকালে ক্ষুধামন্দা এবং এই কোষ্ঠকাঠিন্য এই দুইটা সমস্যাই পেটের বেশি হয়। এক্ষেত্রে পরামর্শ কি দেবেন স্যার? এক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে অবশ্যই দিনে 2 থেকে 3 লিটার পানি খাবেন। আপনি অবশ্যই 3 বেলা খাবারের সাথে একটু শাক, একটু সবজি খাবেন। আর আপনি না পারলেও অ্যাটলিস্ট 30 মিনিট করে হাঁটাহাঁটি করবেন। যদি একদিন মিস যায় সমস্যা নাই, কিন্তু পরপর 2টা দিন যাতে মিস না যায়। এই 3টা কাজ করলে আপনার এই যে পেটের সমস্যা সেটা নিরাময় সম্ভব। অনেক ধন্যবাদ স্যার আপনার খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। দর্শক আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হওয়ার জন্য। স্যার আমরা যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে শ্বাসনালীর ইনফেকশন, তার রোগ নির্ণয় পদ্ধতি নিয়ে আপনি আমাদেরকে বলছিলেন। শ্বাসনালীর রোগ নির্ণয় আসলে আমরা ক্লিনিক্যালি মোটামুটি নিশ্চিত হয়ে যাই 80-90%, 95%, কখনো 100-এর কাছাকাছি। যদি শ্বাসনালীর উপরিভাগে হয় তাহলে আমরা মোটামুটি আরও বেশি, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে আমরা কখনো এইভাবে শুধুমাত্র সিমটম শুনেই আমরা পরিপূর্ণ ট্রিটমেন্ট আমরা দিতে পারি না। তখন আমরা আশ্রয় নিই একটু কনফার্মেশনের জন্য। কনফার্মেশনের জন্য আমাদের যে কোনো ইনফেকশন কনফার্মেশনের উপায় হচ্ছে ইনফেকশনের যে জীবাণু সেটাকে আইসোলেট করা। আইসোলেট করতে হলে আমরা যেমন যদি রোগীর যদি কাশি থাকে তাহলে আমরা কাশিটা পরীক্ষা করতে পারি। যদি বুকে মানে শ্বাসনালীর নিচের ভাগে ইনফেকশন হয়, লাংসে ইনফেকশন হয়, তাহলে আমরা ওটার একটা এক্সরে করতে পারি। আবার অনেক সময় সিম্পল একটা টেস্ট আমরা বলি সিবিসি, রক্তের একটু পরীক্ষা করলে ওখানে আমরা কিছু পরিবর্তন পাই। আর যদি আপনি মনে করেন যে আমার যে ভাইরাস দিয়ে ইনফেকশন যেহেতু বেশি হচ্ছে, এই ভাইরাসটা আমরা আইসোলেট করতে চাই, তাহলে ভাইরাস যেমন অনেক সময় আমরা যেমন করোনাকালে যে ভাইরাসটা ছিল আমরা কিন্তু আরটিপিসিআর করতাম। তো এইখানে অনেক ধরনের রেসপিরেটরি ভাইরাস আছে, সিনসাইটিয়াল ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, আরও অনেক রকম ভাইরাস আছে। প্রত্যেকটা ভাইরাসই কিন্তু আমরা সফিস্টিকেটেড যে একটা টেস্ট আছে পিসিআর, সেটাও আমরা করতে পারি, কিন্তু আমাদের আসলে অত দূর যেতে হয় না। তার আগেই আমাদের রোগী, ওই বিখ্যাত একজন লোকের উক্তি ছিল যে এই যে ভাইরাল ইনফেকশন, এটা যদি ওষুধ খান তাহলে 7 দিনে ভালো হবে, আর না খেলে 1 সপ্তাহে ভালো হবে। সো এটা আমরা অত সফিস্টিকেটেড টেস্টে যাই না, সিম্পল কিছু টেস্ট করলেই আমরা ধরতে পারি। জি, অনেক ধন্যবাদ স্যার। যখন এটা নিশ্চিত হয়ে যায় যে তার শ্বাসনালীর ইনফেকশন হয়েছে, এবং স্যার আপনি বলেছেন যে 2 ধরনের ইনফেকশন হয়, উপরিভাগে, নিম্নভাগে, বা যেটাকে আপনি নিউমোনিয়া বলেছেন, তো এই প্রেক্ষাপটগুলোতে কি রোগীদেরকে সব ক্ষেত্রেই হসপিটালে ভর্তি হতে হয় কিনা, বা কখন রোগীকে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে? রোগী হসপিটালে যেতে হবে যে মনে করেন একদম ইয়াং অ্যাডাল্ট, যার কোনো অসুখ নেই, শুধুমাত্র একটু শ্বাসনালীর উপরিভাগের ইনফেকশন আছে, অর্থাৎ একটু সর্দি আছে, একটু কাশি আছে, একটু গলা ব্যথা আছে, তার মানে এটা শ্বাসনালীর উপরের ইনফেকশন। এই ইনফেকশন সাধারণত ছড়ায় না। সো এই ক্ষেত্রে তার কোথাও যাওয়ার দরকার নেই, বাসায় বসে পরামর্শ নিলেই হবে। কিন্তু যদি কারো নিউমোনিয়া হয়ে যায়, অর্থাৎ লাংসে ইনফেকশন হয়, এবং সেটা যদি উভয় লাংসে হয়ে যায়, তাহলে কিন্তু এটা একটা চিন্তার বিষয়। সাধারণত হয় না, শতকরা 1%ও হয় না, কিন্তু যার হয় তাকে অবশ্যই হসপিটালে অ্যাডমিট হতে হবে। আর যার উপরের ভাগের ইনফেকশন অথবা লাংস ইনফেকশন যাই আছে না কেন, সে যদি একদম বয়স্ক হয়, অথবা সে যদি একদম বয়স কম হয়,
অথবা তার বিভিন্ন ধরনের অসুখ আছে, মনে করেন স্ট্রোক আছে, লিভার ফেলিওর আছে, কিডনি ফেলিওর আছে, এরকম অসংখ্য প্রবলেম থাকলে কি করি আমরা একটু হসপিটাল সুপারভাইজড থাকাটাকে বেশি প্রায়োরিটি দিই। বুঝতে পেরেছি স্যার। আমরা হাসপাতালে ভর্তি হওয়ার পর বা ভর্তি হওয়ার পরে নিউমোনিয়া শব্দটা কিন্তু সঙ্গে আমাদের জনগণ বা সাধারণ মানুষ কিন্তু পরিচিত, এবং এটা নিয়ে কিন্তু স্যার অনেকের একটু আতঙ্ক আছে যে নিউমোনিয়া রোগ হয়েছে, না জানি কি হয়ে যাবে, এখান থেকে মৃত্যু ঝুঁকি আছে কিনা, এ ধরনের বিভিন্ন আশঙ্কা কাজ করে। এই বিষয়ে স্যার আপনি একটু পরামর্শ দিবেন আমাদের, যে যাদেরকে হসপিটালে ভর্তি করা হয় তাদের চিকিৎসা পদ্ধতি হিসেবে আসলে কি কি প্রচলিত রয়েছে? চিকিৎসা আসলে যদি নিউমোনিয়া সাধারণত যদি ভাইরাল হয় তাহলে খুব বেশি চিকিৎসা লাগে না। জি। হ্যাঁ, কিন্তু নিউমোনিয়াটা যখন ওই আগে এক সময় আপনারা হয়তো জেনে থাকবেন যে যখন করোনা ছিল পুরা লাংস একদম ড্যামেজ হয়ে যেত, ওই সময় কিন্তু চিকিৎসা লাগতো। আর এখন যে ভাইরাসগুলো আছে এগুলো অত বেশি শক্তিশালী না, সো লাংস ইনভলভমেন্ট হয় না বললেই চলে, যদিও হয় সেটা সামান্য, তার জন্য আলাদা কোনো মেজার লাগে না। বরং তখন লাগে যখন পেশেন্টটাকে উভয় লাংস ইনভলভড হয়, পেশেন্টের স্যাচুরেশন কমে যায়, অক্সিজেন সাপোর্ট লাগে, তখন ওই পেশেন্টটাকে ভর্তি করাতে হয়, ইভেন আইসিইউ পর্যন্ত লাগতে পারে। চিকিৎসা অনেক সময় কি হয়, নিউমোনিয়া ভাইরাসের সাথে যখন যোগ হয় ব্যাকটেরিয়া, তখন কিন্তু আইভি অ্যান্টিবায়োটিক লাগে এবং রেসপিরেটরি সাপোর্ট লাগে। কারো যদি অক্সিজেন দরকার হয় তাহলে অক্সিজেন দিতে হয়, কারো যদি শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টের যে আমরা নেবুলাইজার দিয়ে থাকি, এগুলোই খুব বেশি জটিল কোনো চিকিৎসা, তার সমস্যাটা যে ধরনের সেই অনুযায়ী লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে। স্যার আমরা একটা ব্রেকে যাব, তার আগে একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছ থেকে শুনতে চাইবো, প্রশ্নের উত্তর শুনতে চাইবো। সেটি হচ্ছে যে কারো দেখা যায় যে অনেক সময় সর্দি কাশি বা একটু সামান্য জ্বর, মানে বেশ 3-4-5 দিন পেরিয়ে যাচ্ছে, তিনিও একটু অস্থির হয়ে যাচ্ছেন, আমাদের নিকটতম জনরা অনেক সময় ফোন দিয়ে বিষয়গুলোতে পরামর্শ চায়। তো আপনি যেমনটি বললেন যে বাসায় থেকেই তিনি স্বাভাবিক চিকিৎসা নিচ্ছেন, নিয়মকানুন মেনে চলছেন। তো এই ক্ষেত্রে অনেকে মনে করেন যে দীর্ঘদিন ধরে যেহেতু বা বেশ কিছুদিন ধরে সর্দি কাশি বা জ্বর, বুঝি এখানে একটা অ্যান্টিবায়োটিক লাগবে। তো অনেকে দেখা যায় যে নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন অথবা ডিসপেন্সারি থেকে কিনতেছেন। এই ক্ষেত্রে কি সব ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের আসলে দরকার আছে কিনা, এই বিষয়টা যদি স্যার আমাদেরকে আরেকটু পরিষ্কার করে আমাদের দর্শকদের জন্য বলেন। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমি তো অনেক পেশেন্ট দেখে থাকি এই গত শীতে, মানে এই যে শীতটা চলতেছে, যত আমি রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন পেয়েছি, বিশেষ করে শ্বাসনালীর উপরিভাগের, আমি একটাকেও অ্যান্টিবায়োটিক দিইনি। মজার বিষয় হলো আমার কোনো রোগী কিন্তু মানে খারাপ হয়নি, সবাই কিন্তু ভালো হয়ে গেছে। তার মানে এই যে আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করছি, আমরা না জেনে করছি অথবা অন্য কোনো পারপাসে করছি, এটা কখনোই উচিত না। এবং এটা কিন্তু একটা মানে খুব একটা ক্যাটাস্ট্রফি হবে যে আপনি যেখানে অ্যান্টিবায়োটিক দরকার না সেখানে ব্যবহার করতেছেন। এই যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, এর কোনো এক সময় মানুষ দেখবেন যে মানুষের টাকা থাকবে, অ্যান্টিবায়োটিক কিনে খাবে, কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এটা একটা মানে জাতীয় দুর্যোগ হবে। কিন্তু যদি লাংসের ইনফেকশন হয়, ইনফেকশনে যদি ব্যাকটেরিয়া ধরা পড়ে বা যদি লক্ষণ দেখে মনে হয় যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, তখন অ্যান্টিবায়োটিক তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক এটা দেখে সিদ্ধান্ত নেবেন তার অ্যান্টিবায়োটিক লাগবে কি লাগবে না। কিন্তু এই শীতে আমি আবারও বলে থাকি, ম্যাক্সিমাম ইনফেকশন কিন্তু ভাইরাস, সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। অনেক ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমরা জানলাম। আমাদের দেখতে দেখতে সময় হলো একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, শীতজনিত শারীরিক সমস্যা ও করণীয়। দর্শক, আমাদের দেখতে দেখতে একটি বিরতির সময় হলো, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যান ভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান শরীর ও মন। দর্শক, অনুষ্ঠানটি প্যান ভিশন টিভিতে, প্যান ভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমরা আজকে কথা বলছি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই বর্তমান পরিস্থিতির সাথে, যেটিকে সামঞ্জস্যপূর্ণ, সেটি হচ্ছে শীতজনিত শারীরিক সমস্যা ও করণীয়। দর্শক, এই বিষয়ের আমাদের আলোচনার মাঝেই এ বিষয়ের যদি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন আপনাদের মনে আসে, তাহলে আপনারা সরাসরি স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সহ এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য পুরো সময় জুড়ে আজকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব, মুগদা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান স্যার। স্যার, বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা বিরতির আগে আপনার কাছ থেকে শীতজনিত শারীরিক যে সমস্যাগুলো সেগুলোর পরিচয় নিয়েছি এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শ্বাসনালীর প্রদাহ বা ইনফেকশন, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আপনি আমাদেরকে স্যার জানিয়েছেন যে শীতজনিত আরও বেশ কিছু সমস্যা হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা আপনার কাছে একটু পরামর্শ নিব। আপনি শুরুতেই বলেছিলেন যে শীতজনিত কারণে
প্রকৃতির শুষ্কতার কারণে, সেই শুষ্কতার প্রভাবে মানুষের শরীরে চামড়াও শুষ্ক হয়ে যায়, এটার সমাধান কি স্যার? এটার সমাধান হচ্ছে কি, আসলে আপনারা সবাই জেনে থাকবেন যে শীতে কিন্তু বাতাসে পানির উপস্থিতি খুবই কম থাকে। জি, সুতরাং আপনার স্কিন থেকে যে পানিটা থাকে সেটা কিন্তু মানে বাতাস টেনে বাতাস নেবে। টেনে নেয়। জি আর আমাদের একটা নেচার কি জানেন, আমরা তো শীতকালে অনেক মানুষ কিন্তু একটু গোসল কম করে, জি তাহলে আপনার স্কিনে পানিও কম আসতেছে, তাহলে একদিকে আসতেছে কম, ওদিকে লস হচ্ছে বেশি, দুটো মিলে আপনার স্কিনটা ড্রাই হয়ে যায়। জি তাহলে সমাধান তো যে কারণের মধ্যেই আছে, তাহলে নিয়মিতভাবে সবাইকে একটু গোসল করা উচিত। প্রয়োজনে গরম পানিতে গোসল করবে, হালকা কুসুম গরম পানি মিক্স করে গোসল করবে। আরেকটা হচ্ছে যে পানিটা তো স্কিনে গেল, ওটাকে ধরে রাখতে হবে। জি ধরে রাখতে হলে আপনাকে ওইখানে যে পেশেন্ট যার ড্রাইনেস আছে তাকে অবশ্যই ওখানে একটা গ্লিসারিন অথবা যে ময়েশ্চার লোশন যেগুলো আমরা জি। পাই, এগুলো দিলে পানিটা আপনার স্কিনে থাকবে। জি। সো আর বিশেষ করে ড্রাইনেসটা আরও বাড়ে, কারণ জানেন ওই যার মনে করেন এক্সফোলিয়েশন থাকে, মানে চামড়া উঠে যায়, এরকম কিছু অসুখ আছে যেমন সোরিয়াসিস, জি। তাদের কিন্তু এই ড্রাইনেসের প্রবলেমটা আরও বেশি বেশি হয়। সো এই ক্ষেত্রে ইমোলিয়েন্ট অথবা এই যে আমি যে বললাম ময়েশ্চার লোশন অথবা গ্লিসারিন, এগুলো কিন্তু দিলে তাহলে পানিটা স্কিনে ধরে রাখতে পারে, তাহলে ড্রাইনেস হওয়ার সম্ভাবনা কম। জি, অনেক ধন্যবাদ। আমরা খুব অল্প কথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আপনার কাছে পেয়েছি। আশা করি এই চামড়াজনিত সমস্যায় যারা ভুগছেন শীতজনিত কারণে, তারা এই সমস্যা থেকে ইনশাল্লাহ উপশম পাবেন। স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বলছিলেন যে শীতকালীন রক্তনালীর সমস্যাজনিত কিছু সমস্যাও বেড়ে যায়, বিশেষ করে বয়স্ক মানুষদের সহ আরও বেশ কিছু রোগের কথা বলছেন। সেগুলো থেকে স্যার প্রতিকারের উপায় কী? প্রতিকারের উপায় তো রক্তনালীতে আসলে জমাট কেন বাঁধে? রক্তনালী এক নম্বর হলো যে রক্তনালীটা চিকন হয়ে যায়। বয়স যাদের বেশি, বিভিন্ন কারণে বিশেষ করে চর্বি জমে জমে রক্তনালীটা সরু হয়ে যায়। জি। আর শীতের শীত মানে কি, যে কোনো কোল্ড এক্সপোজার হলে ওই রক্তনালীগুলো আরও বেশি মানে কনস্ট্রিকশন হয় বা সংকোচন হয়। জি। এর ফলে কি হয়, আপনার রক্তনালীর সমস্যা, বিশেষ করে স্ট্রোক, ব্রেনের স্ট্রোক এবং হার্টের অ্যাটাক বা আমরা মেডিকেলের ভাষায় এমআই বলি, হ্যাঁ, বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি। রক্তনালীগুলো আগে থেকেই সরু থাকে, শীতের কারণে ওটা আরও বেশি সংকোচন হয়, এর কারণে স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায়। জি। এসব রোগীদের ক্ষেত্রে স্যার, মানে যাতে করে এই সমস্যায় পড়তে না হয়, এটার জন্য কি পরামর্শ দিবেন? দেখেন, আসলে এগুলো তো দীর্ঘমেয়াদী অসুখ। মানে আমাদের অনেক পেশেন্ট আছে কি, কিছুদিন ওষুধকে যখন একটু বেটার ফিল করে তখন ওরা বন্ধ করে দেয়। আসলে এগুলো কিন্তু রক্তনালী আপনার সারা জীবনই কিন্তু প্যাটেন্ট থাকতে হবে, ঠিক থাকতে হবে। তো ঠিক তো আগে ছিল না, ওষুধ দেওয়ার পরে ঠিক হয়েছে। সো যে ওষুধ দেওয়ার কারণে রক্তনালীটা ঠিক হলো, সেই ওষুধটা কখনোই বন্ধ করা যাবে না, এটা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না কোনো কন্ট্রা ইন্ডিকেশন আসে ততক্ষণ কিন্তু ওষুধগুলা কন্টিনিউ করতে হবে, এটাই হচ্ছে উপদেশ। জি। আর স্যার, আপনি আর্থ্রাইটিস জনিত কিছু সমস্যার কথা বলছিলেন, সেই সমস্যাগুলো কি এবং এগুলোতে আসলে পরামর্শ কি? না, আমাদের গ্রামে গঞ্জে কিন্তু একটা মিথ আছে, সেটা হলো যে শীতকাল আসলে জয়েন্টের ব্যথা বেড়ে যায়। কথাটা পুরোপুরি কিন্তু মিথ্যা না। মানে এমনি নর্মাল যে অস্টিওআর্থ্রাইটিস বলি, এটা কিন্তু তেমন বাড়ে না। বাড়ে কোনটা, যেটা খারাপ আর্থ্রাইটিস বা যেটাকে আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি, এটার নেচারটা হলো কি জানেন, যে এটা রেস্টে থাকলে বেড়ে যায়। তো আমরা শীতকালে আমাদের একটা টেন্ডেন্সি হলো বেশি করে ঘুমানো। আমরা আমাদের বাংলাদেশের লোকজন কিন্তু একটু লেপের নিচে বেশি থাকি শীতকালে এসে, ঘুমের টাইমটা আগে যা থাকে তার চেয়ে একটু বেড়ে যায়। এই যে রেস্ট বেড়ে যাওয়ার কারণে আসলে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসটা বেড়ে যায়। সো শীত হোক গরম হোক, কখনোই কিন্তু একটা নির্দিষ্ট পরিসীমার বাইরে বা বয়সের সাথে তাল মিলিয়ে একটা ঘন্টা আছে যে এই কয়েক ঘন্টা ঘুমাইতে হয়, এর বেশি আসলে রেস্ট নেওয়াই উচিত না। রেস্ট না নিয়ে যদি গরমকালের মতো এক্সারসাইজ করা হয়, তাহলে তো শরীর সমান করে থাকে, তাহলে এই যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ব্যথা সেটা কিন্তু বাড়বে না। জি, আশা করি দর্শক এখান থেকে রেমেডি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ স্যারের কাছ থেকে পেয়েছেন। স্যার, আমরা আমাদের আলোচনার শেষাংশে আরেকটি রোগ নিয়ে গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে কথা বলতে চাই, অ্যাজমা। অ্যাজমা তো একটা শ্বাসনালীজনিত বা শ্বাসতন্ত্রের রোগ। এটা যদিও অন্য সময়ও হয়, শীতকালে এটার প্রাদুর্ভাব বা প্রকোপ তো একটু বাড়ে। তো এই প্রেক্ষাপট অনুযায়ী আমরা শুরুতেই একেবারে অ্যাজমার শুরুটা নিয়ে শুরু করতে চাই আমাদের দর্শকদের সুবিধার্থে, যে আসলে অ্যাজমা রোগটা আসলে কি? অ্যাজমাটা হচ্ছে এই কিছুক্ষণ আগে আলাপ করলাম যে আমরা রক্তনালীর সংকোচন হলে স্ট্রোক হয়। জি। হ্যাঁ, এই যে সংকোচন হয় এটা একদম পার্মানেন্ট। জি। কিন্তু শ্বাসনালী একটা যে নালী আছে, এটাও কিন্তু সংকোচন হয়। জি। এবং এটা হলো রিভার্সিবল, তার মানে এটা সংকোচন হয় এবং প্রসারণ হয়। শীতকালে আমাদের বাতাসে অ্যালার্জেনের উপস্থিতি বেশি থাকে। জি। এবং অ্যাজমা হলো এই অ্যালার্জেনটা যখন শ্বাসনালী দিয়ে ভিতরে ঢোকে, তখন এই যে শ্বাসনালীর একটা অস্বাভাবিক সংকোচন হয়,
এটার কারণে ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না, মানুষের শ্বাসকষ্ট হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাজমা বলে থাকি, জি, এবং বাংলাতে অনেকে হাঁপানিও বলে থাকি। হাঁপানিয়া বলে থাকে। এই অ্যাজমার রোগীদের কোন কোন লক্ষণগুলো স্যার প্রকাশ পায়? এক নম্বর লক্ষণ হচ্ছে যে এই যে শ্বাসনালী সংকোচন হওয়ার কারণে বাতাস যেতে পারে না, শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট হওয়ার কারণে তার মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু অক্সিজেনের সরবরাহ কমে যায়, তার মধ্যে যে একটা দুর্বলতা, একটা ফ্যাটিকনেস কিন্তু চলে আসে এক। তারপরে ওখানে শ্বাসনালীতে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হয়, বিভিন্ন অ্যালার্জেন যায়, ইনফ্লামেশন হওয়ার কারণে পেশেন্টের কিন্তু ড্রাই কফ হয়, জি, এবং শ্বাসনালী যখন বেশি চিকন হয়, ওর মধ্যে বাতাস দিয়ে গেলে বাঁশির মতো আওয়াজ শোনা যায়, হ্যাঁ, অনেক সময় বুকটা একটু চেপে আসতে পারে। আর সাধারণত এই ধরনের রুগীর কি হয়, আগে থেকেই একটু অ্যালার্জি টেন্ডেন্সি থাকে, আগে থেকে একটু ডাস্টে গেলেই অনেক বেশি হাঁচি হয়, গড়গড়ায় নাক দিয়ে পানি পড়ে, এই জাতীয় সমস্যা থেকে থাকে। এই 4-5টা সমস্যা যদি কারো থাকে এবং যদি তার ফ্যামিলিতে যদি অ্যাজমার পেশেন্ট থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে এটা অ্যাজমা। জি। অ্যাজমা রোগের প্রধান কারণগুলো কি কি স্যার? এটা কি ছোটবেলা থেকেই হয় কি না, বা এটার বিশেষ কারণগুলো কি কি? অ্যাজমা মেইন জিনিসটা কিন্তু যে বংশগত একটা অসুখ, জেনেটিক, এটা এটা আবার অনেক সময় কি থাকে যে যার একটু ডাস্টে অ্যালার্জি থাকে, দীর্ঘদিন ধুলাবালিতে একটু গেলেই হাঁচি হয়, নাক দিয়ে গড়গড়ায় পানি পড়ে, এটা দীর্ঘদিন যার থেকে যায়, যার এই ধরনের অ্যাটোপির ইতিহাস আছে এবং যার পরিবারে অ্যাজমার পেশেন্ট আছে, তার কিন্তু এই যে ভবিষ্যতে কিন্তু অ্যাজমা ডেভেলপ করার মানে একটা সুযোগ আছে। তাহলে প্রথম কারণ হলো বংশগত, দ্বিতীয় কারণ হচ্ছে যার এই যে অ্যালার্জি জাতীয় সমস্যা আছে, এটা যদি লং স্ট্যান্ডিং মানে থেকে থাকে, তাহলে কিন্তু তার ভবিষ্যতে একটা অ্যাজমা হওয়ার পসিবিলিটি থাকে। এই দুইটাই মেইন কারণ, এর বাইরে আসলে ওইভাবে। অ্যাজমা যদি কারো হয়ে যায়, এটা তো নিশ্চয়ই চিকিৎসকের কাছে আসতে হবে, চিকিৎসক তাকে দেখে প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা লাগলে করে ঘোষণা করবেন যে তিনি অ্যাজমা রোগী। তার চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে? চিকিৎসা পদ্ধতি এটার যে মেকানিজম সেটা হলো শ্বাসনালীটার সংকোচন। তো আমাদের চিকিৎসা হলো কি, চিকিৎসার শ্বাসনালীটাকে একটু প্রসারিত করার ওষুধ। আমরা মেডিকেলের ভাষায় আমরা ইনহেলার দিয়ে থাকি, যেটার নাম হচ্ছে ব্রঙ্কোডাইলেটর ইনহেলার। এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, নামগুলো আমি বলতে চাই না। এটা দিলে শ্বাসনালীটা প্রসারণ হয়। আমার সিমটম মানে বাতাস প্রবেশ করতে পারবে, শ্বাসকষ্ট কমে যাবে, কিন্তু অসুখটা কিন্তু ভালো হবে না। অসুখ ভালো করতে হলে কী করতে হবে, যাতে ওই শ্বাসনালীটা সংকোচন না হয়। ওর যে প্যাথোলজি, ওর প্যাথোলজি হলো অ্যালার্জেন গিয়ে ভিতরে গিয়ে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন করে শ্বাসনালীটাকে সংকোচন করে। ওই ইনফ্লামেশনটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি বা এমন একটা ড্রাগ দিতে পারি যে ইনফ্লামেশনটা হবে না, তাহলে সেটা দিলে কিন্তু লং স্ট্যান্ডিং যদি এই ইনফ্লামেশন আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে শ্বাসনালীর সংকোচনটা কিন্তু একদম বন্ধ হয়ে যেতে পারে। নর্মাল যে সংকোচন প্রসারণ সেটাই হবে। অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আমরা যদি লম্বা টাইম দিতে পারি, তাহলে যার বয়স কম তার কিন্তু অ্যাজমা ভালো হয়ে যায়। 80% ক্ষেত্রে চাইল্ডহুড অ্যাজমা কিন্তু ভালো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু যার লং স্ট্যান্ডিং অনেক দিন রয়ে গেছে, ওষুধ খায় না, তার কিন্তু ভালো হওয়ার সুযোগ খুবই কম। এবং যতবারই সে এই মানে ঠান্ডা অথবা অ্যালার্জি সংস্পর্শে আসবে, ততবারই তার এই সমস্যাটা বাড়বে। এক্স্যাক্টলি, যতবার সে ঠান্ডা, যতবার তার এরকম জ্বর হবে, যতবার ভাইরাল ইনফেকশন হবে, ততবারই কিন্তু তার কষ্ট বাড়তে বেড়ে যাবে। স্যার, অ্যাজমার রোগী যারা রয়েছেন, অনেকেই ইনহেলার, আপনি যেটা বললেন, এটা দিয়ে চিকিৎসা শুরু করার কথা বলছিলেন, আপনি শুরুতেই বলছিলেন যে এটা দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। তো অনেকেই ইনহেলারের প্রতি অনেকের একটা ভীতি কাজ করে যে এটা যদি ব্যবহার করা শুরু করে, না জানি এটা আমার সারা জীবন চালিয়ে যেতে হবে কিনা, এই বিষয়টা সম্পর্কে যদি কিছু বলেন। আসলে আমাদের সামাজিক কিছু কুসংস্কার আছে। সেটা হলো অনেকে মনে করে অ্যাজমাটা হলো মানে সংক্রামক রোগ। জি, ইভেন সমাজে এমনও প্রচলিত আছে যে ওর অ্যাজমা আছে, ওর আশেপাশে কেউ যেও না, তাহলে তোমারও অ্যাজমা হয়ে যাবে। সেটা কিন্তু একদম পুরাটাই মিথ্যা। জি। তো এটা আপনার প্রশ্নটা কি, মানে আমরা বলছিলাম যে স্যার, কাউকে যদি ইনহেলার ব্যবহার করতে শুরু করা হয়, অনেকের ভিতরে একটা ভয় কাজ করে যে এই ইনহেলার আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। অনেকে মনে করে কি যে ইনহেলারটা এই যে আমি শুরু করলাম, এটা মনে হয় আর কোনোদিন বন্ধ করা যাবে না। এই কথাটা কিন্তু সঠিক নয়। জি, যার বয়স কম সে যদি ইনহেলার ব্যবহার করে, একটা লম্বা সময় ব্যবহার করে, তার কিন্তু মানে অ্যাজমাটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা ইনহেলার দীর্ঘদিন যারা ব্যবহার করে, বিশেষ করে অ্যান্টি ইনফ্লামেটরি ইনহেলার, আস্তে আস্তে আমরা একটু কমায় দিই। কমাতে যখন দেখি যে একদম মিনিমাম ডোজে ভালো আছে, বয়স কম, আর কোনো সিমটমই নাই, অনেক সময় হয়তো বছরে 2-1 হলো, এবার আস্তে আস্তে আমরা কিন্তু এক সময় ট্যাপার করতে পারি। কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি যে এই যে আমি একটা ডিভাইস ব্যবহার করতেছি, এটা মনে হয় আমি আর জীবনে ছাড়তে পারবো না,
জীবনে ছাড়তে যদি না পারি তাহলে আমি তো কারো সামনে যেতে পারবো না, সবাই মনে করবো ইনহেলার ব্যবহার করে, ওর আশেপাশে যাওয়া যাবে না, অ্যাজমা হচ্ছে সংক্রামক ব্যাধির মতো, জি। এটা ছড়ায় যাবে। এই যে একটা কুসংস্কার, এই কারণেই কিন্তু মানুষ এবং স্যার অনেকে এটার জন্য ভয় পেয়ে ব্যবহার পায়। করতে চায় না বা করে না, যার ফলে তার সমস্যাটা কিন্তু আরো পরে বেড়ে যায়। হ্যাঁ অবশ্যই, কারণ এটা চিকিৎসা কিন্তু একটাই, ইনহেলার বাড়াতে হবে, মানে এটা- শ্বাসনালীকে প্রসারণ করতে হ্যাঁ, হবে। এটা- স্যার আমরা এটা অনেকগুলো একটাই গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেয়েছি। আসলে আমাদের সময়ও শেষের দিকে, এখন আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাতে আমরা যেতে চাই, শেষ অংশে। সেটি হচ্ছে যে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যেহেতু আমরা আজকের আলোচনাগুলো করলাম শীতজনিত কারণে সমস্যা, তাহলে এইগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আপনার কাছে শুরুতে অ্যাজমার বিষয়টাই শুনি, যে একজন অ্যাজমা রোগী যিনি জানেন তিনি অ্যাজমা রোগী, তার লাইফস্টাইল কীরকম হওয়া উচিত, কী কী নিয়মকানুন মেনে চলা উচিত, যেটার কারণে তার এই রোগটার আর বেশি বাড়বে না? অবশ্যই প্রিভেনশন সবচাইতে কিওরের চাইতে মানে অনেক ভালো। জি তো প্রিভেনশন আমাদের জানা উচিত। জি আমাদের অ্যাজমা প্রিভেনশন করার মূল যে প্যাথোলজি, ওটাকে ব্লক করতে হবে। জি অ্যাজমা থেকে বেঁচে থাকতে হলে এক নম্বর হলে অ্যালার্জেন যেটা আছে সেটাকে শুট করতে হবে। জি অ্যালার্জেন মানে যেটা খেলে আপনার অ্যালার্জি হয় সেটা খাবেন না, আপনার যে পরিবেশে গেলে আপনার অ্যালার্জি হয় সেখানে যাবেন না। একান্ত যদি আপনি বাধ্য হন যেতে, তাহলে আপনি মাস্ক ব্যবহার করবেন। আরেকটা হচ্ছে যে অ্যাজমা বেড়ে যায় যে কোনো ধরনের ইনফেকশন হলে, আর যেহেতু শীতকালে আমাদের ভাইরাস ইনফেকশন বেশি হচ্ছে, এই ভাইরাস ইনফেকশন যাতে না হয় বা কারো হলো সেখান থেকে যেন আমার না আসে, এই জন্য আমাদের যে আপনি জেনে থাকবেন যে আমাদের যে করোনাকালে আমরা ইনফেকশন প্রিভেনশন কিভাবে করছি, ঘন ঘন হাত ধুয়েছি আমরা, তারপর মাস্ক পরেছি, একজনের কাশি হলে তার থেকে দূরে থাকছি, অ্যাটলিস্ট 2 হাত। এই যে প্রিভেন্টিভ মেজারগুলো, এগুলো যদি আমরা নেই তাহলে কিন্তু আমরা শীতজনিত এবং শীত থেকে যদি আমরা নিজেদেরকে মানে প্রোটেক্টেড রাখতে পারি, এবং অ্যালার্জি থেকে যদি আমরা প্রোটেক্টেড রাখতে পারি এবং এই নিয়মকানুনগুলো যদি মানি, তাহলে কিন্তু আমাদের অবশ্যই যে শীতজনিত যে অ্যাজমা রোগীরা শ্বাসনালীর ভালো infection থাকবে এবং বা সবগুলো অ্যাজমা থেকে। রোগীদের যে ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু অনেক কমে যাবে। জি স্যার, আমরা সর্বশেষ আমাদের দর্শকদের কাছে প্রতি আপনার পরামর্শ শুনবো, সেটি হচ্ছে শীতজনিত এই শীতকালে আমরা জানি যে শীতকাল বেশি ঠান্ডা আসলে কষ্টকর, আবার শীতের সময় এটাও আল্লাহর একটা নিয়ামতেপূর্ণ। শীতের সময় মানুষের অনেক ধরনের আয়োজন থাকে, পিঠাপুলির আয়োজন থাকে, তো সব দিকগুলোই উৎসবমুখর আনন্দঘন তখনই হবে যখন একজন মানুষ সুস্থ থাকবেন। তো শীতজনিত রোগগুলো থেকে যাতে করে মানুষেরা সুস্থ থাকেন, এগুলো প্রতিরোধ করে সুস্থ এবং স্বাচ্ছন্দ্যকর জীবন উপভোগ করতে পারেন, এটা নিয়ে আপনার সর্বশেষ পরামর্শ আমাদের দর্শকদের প্রতি যেটা আছে যে আমাদেরকে জানাতেন। আজকের দর্শকদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, যেহেতু সমস্যা হচ্ছে শীত দিয়ে সৃষ্ট, সুতরাং শীত থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে। এর জন্য অবশ্যই শীতের পোশাক পরতে হবে, হাত মোজা পরবেন আপনারা, শীতের জ্যাকেট পরবেন, টুপি পরবেন। এর পাশাপাশি এগুলো হওয়ার পরেও আপনার শীতের সমস্যা হতে পারে, হলে আপনি ছোট ছোট যে সমস্যাগুলো হয়, বিশেষ করে একটু হালকা সর্দি কাশি, এগুলোতে আপনি কখনোই টেনশন করবেন না। এটা সামান্য কিছু চিকিৎসায় অথবা সামান্য একটু গরম পানি খেলেন, একটু প্যারাসিটামল ট্যাবলেট খেলেন, এতেই কিন্তু আপনার উপশম হয়ে যাবে। আর আরও যে সমস্যা আছে অ্যাজমা বা আরও যে রক্তনালী সম্পর্কিত যে সমস্যাগুলো বেড়ে যেতে পারে, এগুলোর কিন্তু একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। শীতের আগে যে চিকিৎসাটা আপনি নিতেন, সেই চিকিৎসাটাই কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা শীতজনিত সমস্যা থেকে আমরা নিজেরা রক্ষা পাবো, এবং আগে যে সমস্যাগুলো ছিল শীতকালে বেড়ে যায়, সেগুলো থেকেও আমরা রক্ষা পাবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, আপনার ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের স্টুডিওতে আসার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আর ধন্যবাদ আপনাদেরকে যারা আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও আমাদেরকে দেখছেন এবং পরবর্তী সময়েও এই অনুষ্ঠানটি দেখবেন। দর্শক, আশা করি আজকের অনুষ্ঠানের এই আলোচনাগুলো এই শীতের কষ্ট থেকে বাঁচার জন্য এবং শীতজনিত রোগগুলো থেকে মুক্ত থাকার জন্য আপনাদের অনেক উপকারী হবে। দর্শক, পরবর্তী পর্বে আমরা ভিন্ন আরও কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।